পর কাউকে প্রপোজাল দিস। সে আমার প্রতি উত্তরে শুধু এই কথাটাই বলেছিল, একদিন দিদিটাও আমাকে ভালোবাসবে দেখে নিস, আর আমি যেটা বলি তা কিন্তু করে ছাড়ি, সেটা তুই ভালো করে জানিস। সেদিনের থেকে তোর পিছনে পিছনে কাঁঠালের আঠার মতো 2-1 বছর লেগে থাকলো, কিন্তু তুই তো কোনো রেসপন্স দিলি না। তাহলে একবার ভাব তার জিতটা কেমন। আর আমি যদি টেলিভিশনে সিরিয়াল দেখি, ও গিয়ে ক্রিকেট খেলা দেখবে, নয়তো মুভি দেখবে, তবুও আমাকে কিছু দেখতে দিবে না। টেবিলে খেতে বসলে আগে ওর দিকে দিতে হবে, তারপর আমরা সবাই খেতে পারবো। এমন প্যারাই দিত সারাদিন। দিদা, বিশ্বাস কর, মাঝে মধ্যে মনে হতো ও কেন আমাদের বাসা ছেড়ে চলে যাচ্ছে না। চলে গেলেই হয়তো একটু শান্তি পেতাম, কিন্তু ও এমন বিহেভ করতো যেন আমার আপন ভাই। তাছাড়া রনিও জানতো না যে ও এতিম। তোদের সেই ঘটনা ঘটে যাওয়ার পর আমি রেগে বলেছি সব, যে তুই আমাদের রক্তের কেউ না, অনেক জ্বালিয়েছিস, এবার আমাদের বাসা ছেড়ে যেদিকে খুশি সেদিকে চলে যা। ও তাই করলো, আমাদের ছেড়ে চলে গেল ঠিকই, কিন্তু তার সব মেমোরিজ গুলো আমাদেরকে এখন এমন কষ্ট দিচ্ছে, সেটা তোকে বলে বুঝাতে পারবো না। এই বলে তানিশা চোখের পানি মুছে নিল। তানিশার কথা শুনে হৃদিতার যেন হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো। তার জন্য তো এসব ঘটেছে, এসব ভেবে হৃদিতা নিজেই অনুতপ্ত হচ্ছে। তারপর নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, তাহলে কি তোর ভাই গ্রামে আসবে না আর? তানিশা বলল, আর মনে হয় আসবে না। হৃদিতা কথাটা শোনা মাত্রই তার জন্য নিমিষেই সব আশা শেষ হয়ে গেল। হৃদিতা মনে মনে তাকে নিয়ে ভালোবাসার বীজ বপন করেছিল ঠিকই, কিন্তু তানিশার কথাতে সেটা নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। তারপরও কেন জানি তার অপেক্ষায় থাকবে হৃদিতা মনে মনে এই সিদ্ধান্তে উপনীত হলো। এভাবে তাদের দিন কাটতে লাগলো। কথায় আছে না, দাঁত থাকলে কেউ দাঁতের মূল্য বুঝে না, তেমনি রনি চলে যাওয়াতে হৃদিতার ভালোবাসা একটু বেশি বেড়ে চলেছে। এদিকে হুট করেই শফিক সাহেব তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, এই হৃদিতার মা, একটা খুশির খবর আছে। শফিক সাহেবের স্ত্রী বলল, কি বলো? শফিক সাহেব বলল, রেহেনা আফা আমাদের হৃদিতা মামুনিকে পছন্দ করেছে, বিয়ের কথাও বলেছেন। হৃদিতার মা বলল, ও তার মানে রেহেনা আফার ছেলে নিলয়ের সঙ্গে আমার মেয়ে হৃদিতার মামুনির বিয়ের কথা উঠেছে? শফিক সাহেব বলল, হ্যাঁ, আমি বাজারে যাচ্ছিলাম, হঠাৎ রেহেনা আফা আমাকে ডেকে বাসায় নিয়ে গেল এবং খাবার পর্ব শেষ করে বলল, হৃদিতা মামুনিকে নাকি রেহেনা আফার পছন্দ হয়েছে, তাই হৃদিতা মামুনিকে নিলয়ের বউ করে নিয়ে যেতে চাই। রেহেনা আফার কথা শুনে তার প্রত্যুত্তরে আমি শান্ত গলায় বললাম, আফা, আমি আগে আমার মেয়েটার মত শুনি, তারপর আপনাদের জানাচ্ছি। এই বলে তাদের বাসা ত্যাগ করে বাসায় আসলাম। এখন বলো, নিলয়ের সঙ্গে আমাদের হৃদিতা মামুনিকে কেমন মানাবে? হৃদিতার মা বলল, নিলয় তো দেখতে শুনতে ভালো, কিন্তু তার আগে হৃদিতাকেও জানাও সে কি মত দেয়। শফিক সাহেব বলল, হ্যাঁ, ভালো একটা কথা বলেছ, আগে হৃদিতাকে বলতে হবে। শফিক সাহেব তার স্ত্রী পারবিনার সঙ্গে এসব কথা আলোচনা করছে, এর মধ্যে হৃদিতা কলেজ থেকে ফিরল, কিন্তু মুখ ভার করে। শফিক সাহেব তার মেয়ের মুখটা দেখে বলে উঠল, হৃদিতা? হৃদিতা বলল, জি আব্বু, বলো। শফিক সাহেব বলল, মা, আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, কিন্তু এখানে তোমার মত লাগবে, তাহলে আমরা এগুলো বিষয়ে এগোতে পারবো। হৃদিতা বলল, আব্বু, কি সিদ্ধান্ত নিয়েছ? শফিক সাহেব একটু হেসে বলে উঠল, সিদ্ধান্তটা হচ্ছে, আমাদের হৃদিতা মামুনি তো এখন অনেক বড় হয়েছে, তার জন্য বিয়ের সম্বন্ধ আসছে, আর এখন তাকে বিয়ে দিয়ে আমাদের বাসা থেকে বিদায় দিতে যাচ্ছি। শফিক সাহেব কথাটি হেসে খেলে বললেও হৃদিতার মনে ইতিমধ্যে তুলপাড় শুরু হয়ে গেছে। এমনিতেই কলেজে তানিশার কথা শুনে হৃদিতার মন খারাপ হয়ে আছে, এর মধ্যে আবার তার বাবা এসব বলছে। হৃদিতা নিজেকে সামলে নিয়ে তার বাবাকে বলল, আব্বু, যদি তুমি জোর করে কাউকে কারো কাছে বিয়ে দিয়ে দাও, তাহলে তোমার মেয়েকে হারাবে, এইটুকু মনে রেখো। হৃদিতা এই বলে তার রুমে চলে গেল। শফিক সাহেব তার মেয়ের কথাগুলো শুনে থতমত খেয়ে পারভিন বেগমকে জিজ্ঞেস করলো, এই তোমার মেয়ের কি হয়েছে বলো তো? আমি শুধু বিয়ের ব্যাপারে একটু বললাম, আর এতেই নাকি মেয়ে হারাবো, এটা কেমন কথা? হ্যাঁ? পারভিন বেগম বলল, আমার মনে হয় হৃদিতা কাউকে পছন্দ করে, এর জন্য বিয়ের কথা শুনেই রিয়াক্ট করতে শুরু করেছে। শফিক সাহেব কিছুটা চিন্তা নিয়ে বলল, হ্যাঁ, সেটাই হবে হয়তো। অপরদিকে তানবীরের নতুন চাকরির সুবিধার জন্য তাকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। তানবীর বেগে সবকিছু গুছগাছ করে নিচ্ছে, সেটা দেখে রনি বলে উঠল, আরে দোস্ত, সবকিছু এভাবে গুছগাছ করে নিচ্ছিস কেন? তানবীর বলল, দোস্ত, আমার চাকরিটা হয়ে গেছে, তোকে কিছুদিন আগে যে চাকরির কথাটা বলেছিলাম সেই চাকরিটাই হয়ে গেছে, এখন সেখানেই যেতে হবে। আমি বললাম, সেখানে মানে কোথায় যাচ্ছিস? তানবীর বলল, চিটাগাং। দোস্ত, আঙ্কেলকে তোর কথা বলছি, তুই এখানেই থাকতে পারবি। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর তানবীর বলল, আরে বন্ধু, মন খারাপ করিস না, চাকরির জন্যই তো যেতে হচ্ছে, তবে মাঝে মধ্যে তোর সঙ্গে ঢাকায় এসে দেখা করব। এখন আমাকে বাস স্টেশনে এগিয়ে দে। মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। ঢাকা শহরে একটা মাত্রই বন্ধু পেয়েছিলাম, আজ সেও চাকরির জন্য ছেড়ে চলে যাচ্ছে, যার সঙ্গে সবকিছু শেয়ার করতাম, আজ থেকে সেটা আর হবে না। এসব ভাবতেই তানভীর কাঁধে হাত রেখে বলে উঠল, কিরে দোস্ত, যাবি না? আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, চল। এই বলে তানভীরকে বাস স্টেশনে নিয়ে গেলাম। তানভীরকে নতুন বাসে তুলে দিয়ে আসলাম। পিছন দিকে তাকিয়ে তানভীর বলে উঠল, দোস্ত, ভালো থাকিস, আর মাঝে মধ্যে ফোন দিস, ভুলে যাস না কিন্তু। আমি বললাম, না রে দোস্ত, তোকে ভুলবো না, তুইও ভালো থাকিস। এসব কথা শেষ করতে করতে গাড়ি স্টার্ট দিল। তারপর তানভীরকে বিদায় দিয়ে বাসায় আসলাম। আরোহী দরজার সামনে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো,
তোর বন্ধু চলে গেল, তাহলে তুইও কেন বাসায় আটকে গেলি? তুইও চলে যেতি তোর বন্ধুর সঙ্গে। আরোহীর এমন কথার ধারা শুনে মনটা চাচ্ছে যে তার গালে কষে একটা থাপ্পড় মেরে দেই। কথায় আছে না, সব চাওয়া পাওয়া পূরণ হয় না, সেটা ভেবেই নিজের রাগ কন্ট্রোল করলাম। তারপর কোনো কিছু না বলে রুমে এক পা সামনে বাড়াবো, এমন সময় আরোহী পিছন দিক থেকে এমন একটা কথা বলল, শুনে নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। আরোহীকে দেয়ালের সঙ্গে চেপে ধরে বললাম,